জীবককে পান্থশালা থেকে রাজভটকে দিয়ে জীবককে নিজের ভবনে ডেকে এনেছে সাকেতের প্রধান বিচারক বিপ্রসেন। জীবক প্রথমে ঘাবড়ে গিয়েছে, ভেবেছে ওকে গুপ্তচর সন্দেহে হয়তো ধরে আনা হয়েছে। কিন্তু এখানে এসে জীবক অবাক হচ্ছে মহামন্ত্রী বিপ্রসেনের কথা শুনে। বিপ্রসেনের কথা শুনে মনে হচ্ছে সে খুবই হতাশ, আর ওর জীবনের সুখের চাবিকাঠি নাকি জীবকের হাতে। বিকেল থেকে হেঁয়ালির মতো ঘটনাগুলো ঘটে চলেছে জীবকের সঙ্গে। ও আর ধৈর্য রাখতে পারছে না। কৌতূহল চেপে রাখতে না পেরে জীবক বলে, আমি আপনার কথা কিছুই বুঝতে পারিনি মন্ত্রীমশাই, দয়া করে আমাকে খুলে বলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। বিপ্রসেন বলে, বলছি 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 বলবো বলেই তো তোমাকে ডেকেছি। শোনো, সুবর্ণ আমার ব্যক্তিগত বৈদ্য, ওর চিকিৎসায় আমি ভালোই আছি, কিন্তু আমার স্ত্রীকে ও কিছুতেই সুস্থ করতে পারছে না। সে আজ 7 বছর ধরে ভীষণ অসুস্থ। আমার স্ত্রীকে আমি খুবই ভালোবাসি, বুঝলে? ওর সুখেই আমার সুখ, ওর কষ্টেই আমার কষ্ট। 7টা বছর ধরেও কষ্ট পাচ্ছে। আমার এত ক্ষমতা, এত অর্থ, অথচ আমি ওর জন্য কিছুই করতে পারছি না। এই অনুশোচনায় আমি দিন দিন শেষ হয়ে যাচ্ছি। এখন সুবর্ণর কথা মতো তুমি সেই ব্যক্তি যে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারো। গত 7 বছরে জম্বুদ্বীপে এমন কোনো ভিষক নেই যাকে ডেকে এনে আমি আমার স্ত্রীকে দেখাইনি। হাজার হাজার কাঁসার পণ আমি খরচ করে ফেলেছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। জীবক এতক্ষণে কিছুটা ধারণা করতে পারে কেন ওকে এভাবে জরুরি তলব দিয়ে ডেকে আনা হয়েছে। ও জিজ্ঞেস করে, তা কি অসুখ আপনার স্ত্রীর? মহামন্ত্রী ক্লান্ত গলায় বলে, সুবর্ণ, তুমি জীবককে খুলে বলো সবটা। আমার থেকে তোমার বলাই বেশি ভালো হবে। তুমি ওকে বুঝিয়ে বলতে পারবে, বলো বলো। সুবর্ণ বলে, নিশ্চয়ই মহামন্ত্রী, আমি বলছি। বলে জীবকের দিকে তাকিয়ে বলে, জীবক, আমাদের গৃহের মাতা আজ 7 বছর ধরে শিরোপীড়ায় ভুগছেন। তার মাথায় অসম্ভব যন্ত্রণা। যন্ত্রণার চোটে সারাক্ষণ চিৎকার করতে থাকেন, ছটফট করেন। শরীরে সুখ নেই বলে কিছু খেতেও চান না। সর্বক্ষণ সকলের সঙ্গে দুর্ব্যবহার করেন। মহামন্ত্রীর সঙ্গে ভালো করে কথা বলেন না। দেখো, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। এখন একমাত্র তুমিই ভরসা ভাই। আর আমি নিশ্চিত তুমি যদি আমাদের প্রভুপত্নীর চিকিৎসা করো তাহলে তিনি সুস্থ হয়ে উঠবেন। বিনিময়ে তুমি যা চাইবে মহামন্ত্রী দিতে প্রস্তুত। বিপ্রসেন সঙ্গে সঙ্গে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, অর্থ নিয়ে তুমি ভেবো না জীবক, অর্থ নিয়ে ভেবো না। কত অর্থ চাও, কত অর্থ চাও, তুমি যা চাইবে আমি তাই দেব। আর শুধু অর্থ নয়, যদি তুমি আমার স্ত্রীকে চিকিৎসায় সুস্থ করে তুলতে পারো তাহলে আমি তোমাকে সোনা রূপোয় ভরে দেব। এত মোহর আমি তোমাকে দেব যে রাজগৃহে বয়ে নিয়ে যেতে তোমার কষ্ট হবে। তুমি দয়া করে আমার স্ত্রীকে সুস্থ করে তোলো। জীবক দীর্ঘ শ্বাস নেয়। এতক্ষণে ও থিতু হয়ে বসতে পেরেছে। গত 2 দিন যে উদ্বেগ গেছে তা বলার নয়। ও বিপ্রসেনকে বলে, আপনি এত চিন্তা করবেন না মহামাত্র, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। জীবকের কথা শুনে হঠাৎ বিপ্রসেনের মুখটা কঠোর হয়ে যায়। সোজা হয়ে বসে সে বলে, চেষ্টা ফেষ্টা আমি বুঝি না জীবক, ওকে তোমায় সুস্থ করে তুলতেই হবে। তোমার চিকিৎসায় যদি কাজ হয় তাহলে কি পরিমাণ অর্থ সম্পদ তুমি পাবে তা তো শুনলে, কিন্তু এই কথাটাও জেনে রাখো, যদি তুমি ব্যর্থ হও নিজের দেশে ফেরার স্বপ্ন, তাহলে তোমাকে ভুলে যেতে হবে জীবক। বাকি জীবন পচতে হবে সাকেতের কারাগারে। কথাটা মনে থাকে যেন। বিপ্রসেনের কথা শুনে জীবক স্তম্ভিত হয়ে যায়। মানুষের রূপে এভাবে হঠাৎ পরিবর্তন হয়ে যেতে পারে? বিপ্রসেন ওকে রীতিমতো হুমকি দিচ্ছে।
জীবক একবার সুবর্ণর দিকে তাকায়। সুবর্ণ মাথা নিচু করে বসে থাকে। জীবক বুঝে যায় সুবর্ণর কিছুই করার নেই। বিপ্রসেনের আচরণেই হয়তো বন্ধুর কাছে ওর মাথা নিচু হয়ে গেছে। কিন্তু ধনী মানুষদের অধিকাংশই এমনই হয়। নিজের স্বার্থ সিদ্ধির জন্য যেমন অনুনয় বিনয় করতে পারে, পিঠে হাত বুলিয়ে দিতে পারে, তেমনি দরকারে চরম নিষ্ঠুর আর অভদ্রও হয়ে উঠতে পারে। এদের কাছে গুণীর গুণ, বিদ্বানের বিদ্যা সবই তুচ্ছ। এরা মনে করে অর্থই এই পৃথিবীর সব থেকে শক্তিশালী জিনিস, যা দিয়ে সব কিছু কিনে ফেলা যায়। সে আকাশের চাঁদ হোক আর সমুদ্রের তলদেশের রত্ন, জ্ঞানীর মেরুদণ্ড হোক বা জীবনের সুখ, সব সব ক্রয় করা যায় অর্থ দিয়ে। জীবক মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে। নিজেকে শান্ত করে সে বলে, আপনার স্ত্রী কোথায় আছেন? রোগীকে পরীক্ষা না করে চিকিৎসা করা তো সম্ভব নয়। বিপ্রসেন সুবর্ণর দিকে তাকিয়ে আদেশ করে, সুবর্ণ, যাও, জীবককে অন্দরমহলে গৃহকর্ত্রীর কাছে নিয়ে যাও। সুবর্ণর পিছন পিছন জীবক বেরিয়ে আসে বিপ্রসেনের ঘর থেকে। তারপর ওরা অন্দরমহলের দিকে এগোয়। অন্দরমহলে এক কক্ষের মধ্যে রাজকীয় শয্যায় একজন মধ্যবয়সী মহিলা শুয়ে আছে। পোশাক পরিচ্ছদ অতি মূল্যবান। মহিলা যন্ত্রণায় আর্তনাদ করছে। জীবক বুঝতে পারে এই হচ্ছে বিপ্রসেনের স্ত্রী। সুবর্ণ ইতিমধ্যেই বলেছে এই মহিলার নাম কপিলা। সুবর্ণকে দেখেই কপিলা চিৎকার করে ওঠে, তুমি এখানে এসেছো কেন সুবর্ণ? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, অপদার্থ কোথাকার! তুমি ভীষক নামের কলঙ্ক। তক্ষশিলায় তুমি স্নাতক নয়, ছাই হয়েছো। চলে যাও, চলে যাও, তুমি আমার কক্ষ থেকে এক্ষুনি চলে যাও। সুবর্ণ তবুও কপিলার কাছে হাত জোড় করে দাঁড়ায়। জীবক বুঝতে পারে সুবর্ণ এসব গালমন্দ শুনতে অভ্যস্ত হয়ে গেছে। সুবর্ণ করজোড়ে কপিলাকে বলে, মাতা, মাতা শান্ত হন। এর নাম জীবক। দয়া করে এর সঙ্গে একটু কথা বলুন। এ কি জানতে চায় তার উত্তর দিন। কপিলা উত্তেজিত হয়ে বলে, কে? কেন আমার কাছে নিয়ে এসেছো? সুবর্ণ বলে, এর নাম জীবক, তক্ষশিলার শ্রেষ্ঠ ভীষকগুরু আত্রেয়র সর্বশ্রেষ্ঠ ছাত্র। এ আপনার শিরোপীড়ার চিকিৎসা করবে। কপিলা চিল্লিয়ে ওঠে, এই ছোকরা আমার চিকিৎসা করবে? দেশ বিদেশের বড় বড় রাজবৈদ্য ৭-৭টা বছর চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছে। শত শত পাচন আর সহস্র মন্ত্র বিফলে গেছে। উফ, এখানে এখানে সামান্য বালককে নিয়ে এসেছো আমার মাথার যন্ত্রণা সারাতে? মজা হচ্ছে আমার সঙ্গে, হ্যাঁ? মহামাত্রর ধন চিকিৎসার নামে ঠকবাজের লুঠের জিনিস মনে করেছো তোমরা? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি! আমার সামনে থেকে এক্ষুনি বেরিয়ে যাও! এক মুহূর্ত এখানে থাকবে না, বেরিয়ে যাও! এবার জীবক এগিয়ে আসে। ও কপিলার পালঙ্কের পাশে কাঠের কেদারায় বসে। তারপর বলে, মাতা, বিদ্যার কাছে বয়স কোনো বিষয়ই নয়। জ্ঞানী ব্যক্তি অল্প বয়সী হলেও বয়স্ক। এ দিয়ে জ্ঞানের বিচার করা যায় না। বয়স বেশি হলেই যে জ্ঞান বেশি হবে, এ ধারণা ভুল মাতা। কপিলা তবুও শান্ত হয় না। একই রকম উত্তেজনা নিয়ে বলে, বড় বড় কথা বলো না মূর্খ বালক! তোমার বয়স কত, হ্যাঁ? তোমার বয়স কত? তুমি কতটুকুই বা দেখেছো এই জগতের? কটা লোকেরই বা চিকিৎসা করেছো? সবাই তো হার মেনে গেছে। বহু অর্থ জলাঞ্জলি দিয়েছি। আর আর আমি মহামন্ত্রীর অর্থ ধ্বংস করতে পারবো না। আমি জানি আমি আর ভালো হব না। আমাকে আর তোমরা বিরক্ত করে না, চলে যাও এখান থেকে। জীবক এবার আরো বিনত হয়ে বলে, মন্ত্রীপত্নী, আমার কথা শুনুন। আমার বয়স দিয়ে আপনি কি করবেন? আপনার কষ্ট কমা নিয়ে কথা। আমি আপনাকে কথা দিচ্ছি, রোগ সারাতে না পারলে আমি একটি কাহনও নেব না। আপনি শুধু আমাকে সাহায্য করুন। জীবকের কথা শুনে এবার কপিলা একটু শান্ত হয়। রোগে ভুগে মহিলার মেজাজ নষ্ট হয়ে গেছে। নিজেকে যতটা সম্ভব সংযত করে কপিলা বলে, বলো, বলো, কি জানতে চাও তুমি? বলো। জীবক বলে, আপনার মাথার কোন অংশে যন্ত্রণা হয় আমাকে আঙুল দিয়ে দেখান।
এভাবে একের পর এক প্রশ্ন করে জীবক কপিলার রোগকে গভীরভাবে বোঝার চেষ্টা করে। পাশে বসে সুবর্ণ সব দেখে, শোনে। ওর কখনো মনে হয় জীবকই পারবে প্রভুপত্নীর জটিল রোগ সারিয়ে দিতে। ভেবে আনন্দ হয় সুবর্ণর। আবার মাঝে মাঝে মনের মধ্যে সন্দেহ জাগে, যদি জীবক না পারে তাহলে কি ওর দোষে ওর বন্ধুর যাবজ্জীবন কারাদণ্ড হবে? তাই যদি হয় তাহলে সুবর্ণ নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবে না।